দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কি বার্তা পাচ্ছে আসলে বাংলাদেশ? রাষ্ট্র গঠনে অন্যান্য দেশ কতটা পাশে থাকবে বাংলাদেশের? এসব নিয়ে কথা বলতে দেশ ভাবনার এই মুহূর্তের বাংলাদেশের আজকের আয়োজন, যুক্তরাষ্ট্রের সফর এবং বৈঠক। আজ অতিথি হিসেবে আমার সঙ্গে স্টুডিও দুজন সময় দিয়েছেন আমাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম শাহেদুজ্জামান রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার আয়োজনে। আপনার কাছে সরাসরি আসতে চাই এম শাহেদুজ্জামান। সেটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথা ভেঙে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। ছোট্ট সময়ের বৈঠক, এটি নিশ্চয়ই একটি বার্তা দেয়। আমরা কি বলতে পারি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা বাস্তবতায় এটি একটি মাইল ফলকও বটে? খুবই তাৎপর্যপূর্ণ। জো বাইডেন জানা এটাই তার শেষ জাতিসংঘে উপস্থিতি, এবং তার এখানে অনেক আবেগ তার জড়িয়ে রয়েছে। একটা দীর্ঘ সময়, অনেক লম্বা, অনেকগুলি বছর তিনি শুধু প্রেসিডেন্ট না, এই সেনেটে পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান হিসেবে ফাংশন করেছেন। সুতরাং পররাষ্ট্রনীতি ও জাতিসংঘ নিয়ে তার গভীর আগ্রহ, এবং সেখানে তার যে কয়জনকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বা দেখা করেছেন, সময় কাটিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল আমাদের প্রধান অ্যাডভাইজার প্রফেসর ইউনূস। এবং আমরা যা টেলিভিশনে দেখতে পেলাম, অত্যন্ত কি বলে উষ্ণতা এবং আলিঙ্গন, এবং সেখানে স্পন্টিনিটি ছিল। আমার একটু মনে পড়ছে যে গতকাল বা পরশুদিন বোধহয় ওই ভারতীয় প্রধানমন্ত্রী চলে গিয়েছিলেন একেবারে ডেলাওয়্যারে তার বাসায়, এবং প্রথমে যে দেখা হয়েছিল এবং সৌজন্য, কেমন যেন মনে হচ্ছিল যেন একটা অলিখিত দূরত্ব তাদের মধ্যে ছিল। যদিও ভারতের প্রধানমন্ত্রী তার গৃহে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, তবে আমাদের ইউনূস সাহেবের সাথে যে আলোচনা হয়েছে, যতক্ষণে এটা বোঝাই গিয়েছে যে মার্কিন নীতি যে এখন এই সরকারকে যে পূর্ণ সহযোগিতা করছে, এবং অনেকাংশেই বলতে গেলে প্রেসিডেন্ট বাইডেনের একটা দৃষ্টিভঙ্গি ইন্টারেস্টিং, যে তিনি কিন্তু একবারও, আজকে যেটা খবরে বের হয়েছে, যেই বিষয়টা প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ প্রসঙ্গে উল্লেখ করেছিলেন, অনেকটা নেগেটিভ একটা ইমেজ, যে এখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তাদেরকে খুবই নৃশংসভাবে ট্রিট করা হচ্ছে, এসব যত সব উদ্ভট কথা, এগুলো যে কোনোভাবেই প্রেসিডেন্ট বাইডেনের কানে নেননি, সেটাই বোঝা যায়। যে ওই প্রসঙ্গ তো আনার কথা তো দূরের কথা, তিনি বরং আরও জনাব ইউনূসকে উনি উচ্ছ্বসিতভাবে প্রশংসা করেছে, এবং এই সরকারের সমস্ত প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়েছে। এবং আমরা ফলে দেখতে পাই যে এই দেখা করার পরিণতিতে যে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভালো অঙ্কের সাহায্য দিচ্ছে রোহিঙ্গাদের জন্য, আমেরিকান একটা এজেন্সি থেকে ফান্ডিংটা আসবে, এবং এটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কন্ট্রিবিউশন হিসেবে ধরে নেওয়া হয়, কেননা অন্যান্য দেশ খুব বেশি এগিয়ে আসেনি। সো এই দিক থেকে চিন্তা করতে গেলে প্রেসিডেন্ট বাইডেনের সাথে তার যে খুবই সংক্ষিপ্ত আলোচনা, সেটা খুবই কার্যকর হয়েছে। এবং যদি ইউনূস সাহেবের মতো ব্যক্তিত্ব না থেকে অতীতের মতো যিনি থাকতেন, তাহলে হয়তো আমরা একেবারেই অনেকাংশেই বলতে গেলে নিরুৎসাহিত হয়ে থাকতাম। কেননা এইবারই প্রথম দেখা গেল এবং মনে হলো যে সত্যিকার অর্থে বাংলাদেশ রিপ্রেজেন্টেড হচ্ছে একজন যোগ্য ব্যক্তির নেতৃত্বে, আর স্বাভাবিক যে কূটনীতি হওয়ার কথা জাতিসংঘের এই ধরনের পাবলিক সেশনে, সেই রকম একটা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া আমরা এগিয়ে নিতে পেরেছি। এবং আমাদের ইউনূস সাহেবের কারণেই কিন্তু পররাষ্ট্র অ্যাডভাইজারও তিনি অনেকাংশেই যতদূর দেখলাম যে এনকারেজড হয়েছে একটা পজিটিভ ইমপ্রেশন তুলে ধরতে, এবং বাংলাদেশ যে আন্তর্জাতিক ব্যবস্থায় এই পরিবর্তনের ফলে একটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে চাইছে এবং ফেরার মতো অনেক উদ্যোগ নিচ্ছে, এবং আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা, সেটা অনেকাংশেই খুব খারাপ অবস্থায় থাকার পরও যেসব স্টেপসগুলো নেওয়া হয়েছে, এবং এখানে যে মার্কিন কূটনীতিকরা এসে যা দেখে গিয়েছে, তা যে একেবারেই খুবই পজিটিভ, সেটাই বোঝা গিয়েছে প্রেসিডেন্ট বাইডেনের এক্সপ্রেশনে।
না, কিন্তু আপনার কাছে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। সামনেই তো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, সেই নির্বাচনে জো বাইডেন প্রার্থী হচ্ছেন না, সেক্ষেত্রে বাইডেনের দেওয়া বক্তব্য বা প্রতিশ্রুতি কতটা আসলে ভরসা করা সম্ভব? খুবই ভরসা করা সম্ভব, কেননা যদি আমরা ধরে নিচ্ছি এখন পর্যন্ত যা স্ট্যান্ডিং, আগে বলা হতো যে কমলা হ্যারিসের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের নেক টু নেক এবং খুব আনসার্টেন। ইনফ্যাক্ট অনেকে প্রেসিডেন্ট ট্রাম্পকেই এগিয়ে রেখেছিল, কেননা কমলা হ্যারিস একজন লেট কামার। কিন্তু ইদানিং গত দুদিন থেকে অসাধারণ ইনক্রিজ, 5% আপনার বৃদ্ধি পেয়েছে কমলা হ্যারিসের 5% ইজ এ হিউজ গ্যাপ। এবং এটা বোঝা যায়, আমি আজকে এটাও জানতে পারলাম যে আগামীকাল কমলা হ্যারিস দেখা করবেন এবং সরাসরি যে একান্ত বৈঠক করবেন অ্যাডভাইজার ইউনুসের সাথে, এটা খুবই মিনিংফুল। কমলা হ্যারিস যে একান্ত দেখা করাটা, এটা এনশিওর করছে যে ডেমোক্র্যাটরা খুব সম্ভবত আবার কন্টিনিউ করবে আগামী অ্যাডমিনিস্ট্রেশনে, এবং এই যারা আমলারা এখন রয়েছে ডোনাল্ড লু সহ অন্যরা, তারাই থাকবে খুব সম্ভবত। এবং কমলা হ্যারিস এই অন্তত সাউথ এশিয়ার বেলায়, দক্ষিণ এশিয়ার বেলায় এই যে ডেমোক্রেটসের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের যে অ্যাটিটিউড, যে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের প্রতি একটা যে ভিন্ন ভিন্ন আচরণের ধারা ডেভেলপ করে গিয়েছে, কমলা হ্যারিস সেখান থেকে বিচ্যুত হবে না। এবং প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কমলা হ্যারিসের প্রচুর আস্থা রয়েছে। আর প্রেসিডেন্ট বাইডেনও কিন্তু নিশ্চিতভাবে দেখেছে যে ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিস কিন্তু বাইডেনের যে ফরেন পলিসি প্রসেসকে প্রচুর কার্যকরভাবে এগিয়ে নিয়ে গিয়েছে। যেখানে বিদেশে যেসব ভিজিটসগুলো করেছে এশিয়ার অন্যান্য দেশগুলোয়, সেটা একদম সত্যিকার অর্থেই ধারাবাহিকতা, বাইডেনের চিন্তাধারারই ধারাবাহিকতা। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে যে আগামী ডেমোক্র্যাট অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের এই সরকার ভালো সমর্থন পাবে। নিশ্চয়ই। আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই। সরাসরি প্রধান উপদেষ্টার একটি বক্তব্যকে কোট করছি। জো বাইডেনের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, গণমাধ্যমে এসেছে, খুব জোর দিয়েই তিনি বলছেন যে দেশ পুনর্গঠনে তাকে অবশ্যই সফল হতে হবে। আজকের দৈনিক প্রথম আলো এটিকে হেডলাইন করেছিল, আমি নাম বললাম পত্রিকার। এই যে প্রথা ভেঙে জো বাইডেনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার, বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক, এটি কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? প্রথমত আমি বলবো যে এই বৈঠক তো অবশ্যই তাৎপর্যপূর্ণ, কিন্তু আমার কাছে এটা একজন বাংলাদেশি প্রধানমন্ত্রী বা সরকার প্রধান গিয়ে যে বৈঠক করছে, সেটা একটা অবশ্যই সিগনিফিকেন্ট ইস্যুজ, কারণ আমরা এই ধরনের সুযোগ তো পাইনি। কিন্তু যখন ডক্টর ইউনূস যাচ্ছেন, উনি কথা বলছেন, আমার কাছে সেটা আবার একটু ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না। মানে হি ডিজার্ভ ইট, অ্যান্ড তার সাথে যে বৈঠক হবে বা তার সঙ্গে বৈঠক করার জন্য ওরা উদ্গ্রীব অনেকে, তার সঙ্গে ছবি তোলার জন্য বসে আছে অনেকে। তো এই ধরনের প্রেসিডেন্টের সাথে যে ওনার আগে বৈঠক হয়নি, পুরস্কার তো উনি ওখান থেকেও নিয়ে এসছেন। তো ওই দিক থেকে আমার কাছে এটা খুব মনে হয় না যে একটা বড় ধরনের, ওনার জন্য একটা বড় ধরনের অর্জন, কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই এটা একটা বড় ধরনের অর্জন। কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে যে একটা সরকার প্রধান একটা বিজনেস ট্যুরে গেলেন, যেখানে আসলে রিয়েল বিজনেস মিন করে। আমরা এর আগে যে দেখেছি শুধু বহর নিয়ে যাচ্ছে, 100, 200, 300 গেছে এমন, এবার মাত্র 57 জনের বহর, মাত্র 57, এটা আরও কমানো যেত, এটা নিয়েও কথা আছে। কিন্তু যেটুকু গেছে সে কাজটা কী করছে সেটা হচ্ছে বড় বিষয়। আমরা তো এমনও দেখেছি যে এত অবকাশ যাপন প্রোগ্রাম ছিল এটা, যে বাংলাদেশ থেকে এর 21 সালের এই ঘটনা, 108 জনকে নিয়ে গেছে ফিনল্যান্ডে নিয়ে গেছে, ওইখানে 2 দিন থেকে তারপরে এই লোকগুলোকে আবার নিয়ে যাচ্ছে, সফরে যায়। তার মানে হচ্ছে যে এটা না আসলে বিজনেস মিন করতো না, তখন টোটালি ছিল একটা অবকাশ যাপনের একটা প্রোগ্রাম। সেই জায়গায় ডক্টর ইউনূস তার প্রোগ্রামটা কত শর্ট করেছে আপনি সেটা খেয়াল করেন। আপনি বললেন যে 27 তারিখ ফেরত আসবে, তার মানে এর আগে ওনার কার্যক্রম শেষ হয়েছে। 23 তারিখ উনি গেলেন, সেখানে প্রথমে আপনার বাইডেনের সঙ্গে বৈঠক, তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বৈঠক, IMF-এর সাথে বৈঠক, তারপর গতকাল যেটা হলো যে রোহিঙ্গাদের নিয়ে যে একটা সেমিনার, যেটা ওটা একটা বড় ধরনের একটা সেমিনার করলেন উনি।
সো আমার তো মনে হচ্ছে না টাচ করার মতো এমন কিছু উনি এখানে রেখে আসছেন, কারণ উনি একটা টাইট শিডিউলের মধ্যে উনি বৈঠক, উনি হোটেলে বসে নাই, ইয়েতে নাই, ওনার জন্য বাঙালিরা রাস্তায় ইয়ে করে, হি ডোন্ট কেয়ার, এবং এটা করা এটাই হওয়া উচিত। আমি থ্যাঙ্কস দিই যে আমাদের মিডিয়াগুলোকে খুব প্রাধান্য দেয় নাই, কারণ কিছু স্টুপিড এখানে আছে। যখন খালেদা জিয়া ক্ষমতা থাকে তখন আওয়ামী লীগের তরফ থেকে যা এগুলো করে আসে, ওনার বিরুদ্ধে কিছু বলে আসে বা জিন্দাবাদ করে আসে, আবার নিন্দা করে আসে। আবার শেখ হাসিনা যখন ছিল তখন এরাই আবার উল্টা দলগুলো এটা করতো। এই কালচারটা নিউ ইয়র্কে একদম বড় ধরনের, মানে বাঙালিদেরকে কি বলবো, ইন্টারন্যাশনাল এরিনায় বাঙালিদেরকে ছোট করে। আমি নিজেও দেখে এসেছি, আমি নিজেও ইউএন জেনারেল সেশন কভার করতে গিয়েছি। সো সার্বিকভাবে আমার মনে হয়েছে ইউএনএ খুব যে বড় কিছু হবে এটা আপনাদের একটা অনেকের ধারণা যে ওইখানে বিরাট কিছু হয়ে যাচ্ছে, টক শো, ওই টক করে আসছে শুধু। কিন্তু এই যে আন্তরিক মিলন, একজনের সঙ্গে আরেকজনের ছোটোখাটো যে সমস্যাগুলো, এগুলো সমাধানের যে প্রক্রিয়া, সেটা অনেক বেশি অবদান রাখে। কিন্তু ইউএনের বক্তৃতা দিয়ে যে কিছু হয়ে যাচ্ছে তা না। সেদিক থেকে আমি যদি বলি যে একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট এই ধরনের বাংলাদেশকে এই পর্যায়ে তুলে ধরা। আপনি যে বললেন বাইডেনের সঙ্গে বৈঠক, অবভিয়াসলি সেটা একটা বড় ধরনের বার্তাও দেয় যে যখন স্যার উল্লেখ করলেন মোদি একেবারে তার বাড়িতে গিয়ে জড়াই ধরে, তারপর সেই জায়গায় এবং ধারণা করা হয় যে সে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের বর্তমান রিজিম সম্পর্কে ওইখানে নেগেটিভ কথাবার্তা বলবে, কারণ তাদের মিডিয়া এটা আসছে অলরেডি। এবং তারা এটা যখন বাংলাদেশের সরকার পরিবর্তন হলো তার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন সহ হাবি জাবি বলে এক ধরনের মিডিয়া তাদের সয়লাভ ছিল। মাঝখানে এটা থেমেছে, আবার শুরু করেছে, অথচ ওরাই বাংলাদেশের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। সীমান্তে 3টা লোক মারা গেছে এই পর্যন্ত। সো ওরা এমন, এবং নিজেদের সংখ্যালঘুদের নিয়ে কোনো ওদের মাথা ব্যথা নাই, নিজেরা নির্যাতক, আবার অন্যদের সংখ্যালঘুদের নিয়ে তাদের খুব মাথা ব্যথা। যাই হোক, এটা তার মানে এ নয় যে আমাদের এখানে যদি সংখ্যালঘু নির্যাতন হয় আমরা সেটাকে সাপোর্ট করব, আমরা এটার পক্ষে থাকব। আমরা অবশ্যই আমাদের সেই জায়গায় আমরা জিরো টলারেন্সে আনবো। কিন্তু আমাদেরকে যে ছবক দিচ্ছে, আমাদেরকে যে জ্ঞান দিচ্ছে, সে নিজেই তো একটা সাম্প্রদায়িক, সে নিজেই তার দেশের সাম্প্রদায়িকতা লালন করে, আর বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলে। তো সেদিক থেকে বাইডেন উনাকে যেভাবে রিসিভ করেছে সেটা বডি ল্যাঙ্গুয়েজ তো বুঝাই যাচ্ছে যে একটা পজিটিভ বার্তা। ইন আদার সেন্স ভারতকেও একটা বার্তা দেওয়া, তোমরা এদের সঙ্গে যা করছো বা যা করতে চাও অত ওইভাবে দেখো না আর কি, উই জাস্ট উইথ দ্যাম। উনি তো সেটা আজকের হেডলাইনও আসলো যে বাংলাদেশ সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করার। এই বার্তা তো রয়েছে, আপনি নিজেও বললেন যে এই যে কোটেশনটা দিলেন যে আমাকে সফল হতে হবে, অবভিয়াসলি ওনাকে সফল হতে হবে, কারণ ছাত্র জনতা ওনাকে দীর্ঘ আকাঙ্ক্ষা ওনার উপর, ওনার এই যে গত 15-16 বছরের যে শাসন, সেই শাসনে যে ভুল ত্রুটিগুলো ছিল, আমি বলবো না যে 15 বছরের শাসনে সব খারাপ কিছু, তা না। আমরা অবশ্যই অনেক কিছু 15 বছরে বাংলাদেশ অনেক কিছু এগিয়ে গেছে, কিন্তু আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল, আমাদের যে দুর্নীতি ছিল, আমাদের যে স্বজনপ্রীতি ছিল, আমাদের যে পারিবারিক তন্ত্র রাষ্ট্রটাকে শেষ করে দিয়েছে, আমাদের যে দেশ থেকে অর্থ পাচার, এই যে নানা কিছু, আমাদের পুরো রাজনৈতিক সিস্টেম যে পরিবর্তন করা, আমাদের যে দুর্বৃত্তরা যাতে আমাদের সংসদে না আসতে পারে, আমাদের 2/3 সংসদ সদস্য ব্যবসায়ী, তো ওরাই তো ওদের নিয়ন্ত্রণেই থাকবে দেশটা, ওরাই তো ওদের মতো করে সাজাবে, জনগণের সাফারিংস তো থাকবে। সো এই জায়গা থেকে আমাদের যে উত্তরণের যে আকাঙ্ক্ষা ডক্টর ইউনূসের প্রতি, সেটা অবশ্যই সফল হতে হবে। আপনার বক্তব্য একটু উঠে এসেছে, সেটা একটু যোগ করি যে এখন দেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অর্থনীতি, কারণ বিগত সময়ের লুটপাট বা লুটতরাজ বা অর্থনৈতিক যে স্ক্যাম, সেগুলো থেকে আসলে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে তো নিশ্চয়ই যুক্তরাষ্ট্র সহায়তা করবে। কালকের বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কি মনে হচ্ছে? আমি জানি না অর্থনৈতিক সহায়তা তারা কতটুকু করবে, তারা তো করতে পারে। যখন একটা সরকার আরেকটা সরকারকে বলে যে আমরা আছি, সহায়তা করব, এবং এটা তো প্রায় ওপেন সিক্রেট যে ইউএস সাথে ডক্টর ইউনূসের রিলেশন যা, এবং বলা হয় যে এই আন্দোলনেও তাদের সমর্থন যেভাবে ছিল, তো
সার্বিকভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা এটা থেকে অবশ্যই বঞ্চিত হব না, যে তাদের সহায়তা থেকে। বিশেষ করে রোহিঙ্গাদের যে ইস্যুটা উঠে আসলো, সেটা তো আমাদের জন্য একটা বার্নিং ইস্যুজ। আমরা যেভাবে আমাদের উপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আমাদের উপর যেভাবে এটা বলতে চায়, তোমরা এদেরকে ইয়ে করো, তোমাদের আমাদের মোট কথা হচ্ছে ওরা দায়িত্ব না দিয়ে আমাদেরকে চাপানো। এই যে ইউএনএইচসিআর এর সাথে ওনার বৈঠক হয়েছে সেখানে, তো এই যে চাপিয়ে দেওয়া আমাদের উপরে, সেই চাপিয়ে দেওয়া থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেটাও ডক্টর ইউনূস ওই বৈঠকে সেটা তুলে ধরলেন, যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার পাশাপাশি উনি বলছেন, জাতিসংঘকে বলেছেন যে তোমরা একটা ইন্টারন্যাশনাল সম্মেলন করো যেখানে, এবং উজরাজায় তো ফান্ডও রেজ করেছে স্যার কালকে, সব পার্টিকে ডাকো, আবারও যুক্তরাষ্ট্র সহায়তা করবে রোহিঙ্গা। হ্যাঁ, সব পার্টিকে ডাকো। ইউএসকে আমরা এই দিক থেকে থ্যাঙ্কস দিতে পারি, এই পর্যন্ত তারাই সর্বোচ্চ ডোনার রোহিঙ্গাদের ব্যাপারে, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল আরও কমিউনিটিতে আসতে হবে। আমরা এগুলো এই বার্ডেন তো আমরা নিতে পারবো না দিনের পর দিন, বছরের পর বছর, এবারও বাড়তি করে আসছে, ওদের তো এটা লেগেই থাকবে, এবং দেখা যাবে যে হোল মায়ানমারে পুরোটাই মুসলিম শূন্য হয়ে যাবে, সবগুলো এখানে পাঠিয়ে দেবে। তো এইটা তো আমাদের পক্ষে সম্ভব না। এবং ডক্টর ইউনূস যখন ইন্টারন্যাশনাল এরিনায় যখন ওনার পদচারণা বেশি আছেন, ওনার গ্রহণযোগ্যতা যখন আছেন, যেটা বিগত সময় আমরা যে পারি নাই, সেটা কিভাবে সমাধান করা যায় সেটা চেষ্টা করবেন। এখানে দুইটা পার্টি তো খুব বড় ধরনের ইনভলভ, সেটা হচ্ছে চায়না, ইন্ডিয়া। চায়না ইন্ডিয়াকে নিয়ে আমাদের যেমন প্রতিবেশী যেহেতু চলতেই হবে, তো সেই জায়গায় আমরা এটা তাদের উপর নির্ভর করব, আবার ইউএসও এখানে মাথা ঘামায়। তো তাহলে সব পার্টিকে ডেকে আমাদের আসলে এটা সমাধান করতে হবে, আমরা কিভাবে এর থেকে উদ্ধার পেতে পারি। আমরা এটাকে নিতে পারবো না। আমরা কিভাবে এদেরকে পুনর্বাসন করবে, কোথায় করবে, সেটা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভাবতে হবে। আবার একটু অধ্যাপক এম শাহিদুজ্জামান আপনার কাছে যেতে চাই, সরাসরি যেতে চাই। 1.5 মাসের কিছু বেশি সময় পার হয়েছে এবং আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যদিও আমরা গত কয়েক দশকে বলেছি যে ভারত আমাদের খুব কাছের বন্ধু, ভারতের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক কেমন, এই বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে। জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং এই সম্পর্কের উপর কোনো ধরনের প্রভাব রয়েছে কিনা, বা জয়শঙ্করের সঙ্গেও আমাদের তৌহিদ হোসেন যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনিও বৈঠক করেছেন, সেখানেও তো বার্তার চালাচালি হয়েছে। আলাদা কোনো বিষয় রয়েছে কিনা ভারত বাংলাদেশ সম্পর্কে, নতুন রং লাগবে কিনা? দেখেন, ভারত বাংলাদেশ সম্পর্ক গত কয়েক মাস, 1.5 মাসের মতো সময়ের মধ্যে যা পরিস্থিতি ছিল, এবং ভারত কথিত যে ভূমিকা প্লে করেছে আমাদের এই বৈপ্লবিক পরিবর্তনের সময়, সেটা নিয়ে সম্পর্কটা কিন্তু আরও অনেক খারাপের দিকে যেতে পারত। কিন্তু বাংলাদেশ যথেষ্ট ম্যাচিওরিটি দেখিয়েছে, এবং এই যে প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের ডক্টর ইউনূস আগ্রহী ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। সামহাউ অর আদার ভারতের প্রধানমন্ত্রী যথেষ্ট কারণ খুঁজে বের করেছেন যে যাতে দেখাটা না হয়, এবং এটা ভালো হয়েছে যে আমরাও এই বিষয়ে কোনো চাপ সৃষ্টি করিনি বা এর বেশি আমরা কোনো আগ্রহ দেখাই নেই। কিন্তু আমার মনে হয় আমার কাছে মনে হয়েছে যে এটা আরও বাস্তবসম্মত হতো যদি যেখানে ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সরাসরি কোনো রাগঢাক না করেই এটা বুঝিয়ে দিচ্ছে যে তারা বাংলাদেশের সমালোচনায় মুখর, এবং এই সমালোচনার মাত্রাটা যখন বিশ্ব বিবেক এবং অন্যান্য দেশের যে চিন্তাধারা সেটাকে অগ্রাহ্য করে ঘটে যাচ্ছে। এবং এটা নিঃসন্দেহে মোদি যেভাবে বাইডেনকে জানিয়েছে, ভারতের মিডিয়াতে আমরা যা শুনি, যাতে বোঝা যায় যে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে। আমি গতকাল একটা জার্মানিতে দেয়া এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার দেখলাম, বোধহয় ইউএনওতে যাওয়ার পথে তিনি মিডিয়াকে বেশ নেগেটিভলি কিন্তু বাংলাদেশকে পোর্ট্রে করেছে, এবং তার অ্যাটিটিউডটা এরকম যে বাংলাদেশ যেসব ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত অত্যাচার চলছে মাইনরিটিদের উপরে, এইসব প্রসঙ্গ, মানে ভারতের যে একেবারে স্নায়ুযুদ্ধকালীন যে কূটনীতি, যেটা অনেকটা নিজের দোষ ঢাকবার জন্য ইউ গো অন দ্য অ্যাগ্রেসিভ, মানে গো অন দ্য অফেন্সিভ,
এই পথে যাওয়ার ফলে এটা প্রমাণিত হয়ে গিয়েছে সারা বিশ্বের অন্যান্য দেশের কাছে যে ভারত কিভাবে তার কূটনীতিকে ব্যবহার করে এবং পার্শ্ববর্তী দেশগুলোর ব্যাপারে তার যে অত্যন্ত বিমাতাসুলভ আচরণ, কর্তৃত্ববাদী আচরণ, এটা কিন্তু আগে যেভাবে লুকাতে পারতো ভারত এখন আর পারছে না। কেননা এখন আপনার মিডিয়া অত্যন্ত শক্তিশালী এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে আমার মনে হয় যে যদি কিছুটা সমালোচনার দৃষ্টিতে দেখি, আমার মনে হয় আমরাও কিন্তু সেদিক থেকে আশা করতে পারি যে কালকে যখন ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দেবেন, তিনি অবশ্যই এটা তুলে ধরা উচিত। হয়তো তুলবেন না এবং সেখানে আরও গভীর কারণ থাকতে পারে যেটা হয়তো আমরা বাইরে থেকে বুঝি না বা জানি না, কিন্তু আমি যতদূর বাইরে থেকে দেখে আমার মনে হয় যে এটা ইউনূস সাহেব যদি তুলে ধরেন যে কতখানি ভারত আমাদের ক্ষতি করেছে গত 15 বছরে, কিভাবে আমাদের ইনস্টিটিউশনসগুলোকে ধ্বংস করেছে, এমনকি তারা আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সামরিক বাহিনী, সেখানেও তারা যেভাবে অনুপ্রবেশ করেছে, এই বিষয়গুলো যদি উনি কূটনীতিক ভাষায় তুলে ধরেন কালকে, তাহলে আমি কিন্তু খুবই আশান্বিত হব, খুশি হব। এবং আমার মনে হয় যে সত্যি কথাগুলো রাগঢাক না করে ঠিক ভারত যেভাবে আমাদেরকে হেয় করতে চেষ্টা করছে মিথ্যা কথা বলে, আমরা সত্যি কথা বলে ভারতকে হেয় না করে অ্যাজ ইট ইজ, যেটাকে আমরা বলি টু কল এ স্পেড, সেইটা এখন যদি আমরা করতে পারি, আমি মনে করি অন্তত যে ভারত সত্য স্বীকার করবে না, কিন্তু ভারতীয়রা জানবে, ভারতীয় জার্নালিস্টরাও জানবে, এবং তখন তারা একটা জিনিস বুঝবে যে এই সরকার তার মেরুদণ্ড রয়েছে এবং এই জিনিসটা তুলে ধরা খুব দরকার। কিন্তু আমার কাছে আনফর্চুনেটলি আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, তাদের ভেতরে, তাদের আচরণে, তাদের এক্সপ্রেশনে কিন্তু কিছুটা প্রভাব গত 15 বছরে যেভাবে যে কালচার গড়ে উঠেছে, যে অনেকটা তোষণবাদী, সেরকম তোষণ না করলেও অনেকটা এমনভাবে ভারতকে প্রজেক্ট করছে, যেমন এই যে পররাষ্ট্রমন্ত্রী যে দেখা করলো জয়শঙ্করের সাথে, আমার মনে হয়েছে যে তার এক্সপ্রেশনে আমার যারা মনে হয়েছে যে সে খুব আনন্দিত এবং কৃতজ্ঞ যে ভারতীয় প্রধানমন্ত্রী তার সাথে দেখা করেছে, বরং উল্টাটা হওয়া উচিত ছিল। আমার মনে হয় এটা যদি এমন হতো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রিলাক্টেন্ট থাকতেন, তার এক্সপ্রেশন গম্ভীর থাকতো, এবং তাহলে হয়তো জয়শঙ্কর তো অত্যন্ত চালাক, মেধাবী এবং ধূর্ত, সবগুলো গুণই তার রয়েছে, এবং তার হি হ্যাজ এ পিএইচডি আপনার এই নিউক্লিয়ার ওয়েপন্সের উপরে, এবং সে এই যে ইউনাইটেড নেশনসে আসার আগে যে বাংলাদেশকে যে সমালোচনাগুলো করেছে, এই বিষয়গুলো কিন্তু বোঝা যায় যে আমার মনে হয় না যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হয়তো তাকে বলবেন। তবে আমার ধারণা যে আগামী দিনগুলোতে আমরা যে চয়েসেসগুলো আমাদের সামনে রয়েছে, যেমন আমার মনে হয় পাকিস্তানের সাথে দেখা হয়েছে, আমাদের পাকিস্তানের সাথে অবশ্যই একটা অন্তত স্বাভাবিক সম্পর্ক তো হবে, এতদিন তো কোনো সম্পর্কই ছিল না, একটা স্বাভাবিক সম্পর্ক হয়ে যদি যোগাযোগ হয়, গণযোগাযোগ হয়, তাদের কাছ থেকে অলরেডি আমরা অস্ত্র সাহায্য পাচ্ছি, একটা নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা গড়ে ওঠে, সে ব্যাপারে আমরা যেন কোনোভাবেই ভারতের কাছে নিজেদেরকে কি বলে একটা আপোষকামীভাবে তুলে ধরবো, এটা আমি মোটেও চাই না। আমি মনে করি এই ব্যাপারে আমাদের গর্ব হওয়া উচিত এবং ভারতকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া উচিত যে আপনারা যেমন আপনাদের নিরাপত্তার স্বার্থে যেভাবে আপনারা সম্পর্কগুলো গড়ে তোলেন, সেভাবে আমরা আশা করব। আগের মতো না, অতীতের মতো না, এটা নতুন বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির চিন্তাধারা, এবং আপনাদের উচিত হবে যে আমাদের চয়েসেসগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকা। নিশ্চয়ই। আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই যে স্যার বলছিলেন যে আমাদের এখন একটা পররাষ্ট্রনীতিতে এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমাদের পররাষ্ট্রনীতি কেমন, এই বিষয়ে সবসময় আমরা একটা কথা শুনে থাকি যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, কিন্তু বাস্তবে এই পররাষ্ট্রনীতি কি আদৌ আমাদের পক্ষে সম্ভব কিনা? কেন নয়, আমি তো মনে করি না যে আমাদের পররাষ্ট্রনীতি যেটা আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাওয়া, সেটা আমাদেরকে অনেক বেনিফিট দিচ্ছে।
আমরা একই সঙ্গে ভারতের সঙ্গে যেমন সম্পর্ক রাখছি, চীনের সঙ্গেও রাখতে পারি, আমরা রাশিয়ার সঙ্গে রাখছি, আমরা আমেরিকার সঙ্গেও রাখছি। আমরা পার্ট হচ্ছে না কারো কোলে মানে বসে যাচ্ছে না। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা অতিরিক্ত কিছু আমরা যাচ্ছে কিনা, আমাদের কোনো ইন্টারন্যাশনাল এমন কোনো প্যাচালের মধ্যে আমরা পড়ে যাচ্ছি কিনা যেটা আমাদের জাতীয়ভাবে আমাদেরকে ক্ষতি করতে পারে। এই ট্যাগলাইনের উপর কি আমরা গত 16 বছরে কোনো কিছু বিসর্জনও দিয়েছি কিনা আমাদের কোনো রাষ্ট্রের, বন্ধু রাষ্ট্রের সঙ্গে? আমি বিসর্জনের খুব একটা কিছু দেখি না, কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের অতিরিক্ত ছিল, বন্ধুত্ব ছিল। এই অতিরিক্ত বন্ধুত্ব আমাদেরকে খুব বেনিফিট দেয় নাই। সেটা আমরা চায়না থেকেও কিছু পাই নাই ওইভাবে, আর অন্য দেশ থেকেও কেউ পাই নাই আমরা। উনি যেটা বললেন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ডিটেরিয়েট করেছে, সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু তার মানে এই নয় যে এখন আমি উঠে পড়ে পাকিস্তানের সাথে একেবারে বন্ধুত্বে গলাগলি করতে যাব, যেটা এর আগে আমরা ভারতের সঙ্গে করেছিলাম। আমরা আমাদের সম্পর্ক যেভাবে আছে সেই নিজস্ব আত্মমর্যাদা দিয়ে আমরা আমাদের সম্পর্ক রক্ষা করব। আমাদের অতিরিক্ত গলাগলির কোনো দরকার নাই, সেটা ভারতের সঙ্গে হোক, আমেরিকার সঙ্গে হোক, যার সঙ্গে হোক। আমাদের যাতে আত্মমর্যাদার সম্পর্ক থাকে সেটাই। উনি যে বললেন একজনের সাথে বসছেন আর সেই জায়গায় তার বডি ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে যে সে হয়তো নতজানু মেন্টালিটির আগে যেটা ছিল সেটারই রিফ্লেক্ট করছে, আমি ঠিক ওইভাবে ধরতে যাব না। কারণ হচ্ছে যে ওই এক মুহূর্তের একটা ছবিতে যে আপনি যে পুরো দৃশ্য দেখে যাবেন সেটা হয় না। আমি জয়শঙ্করকে হি ইজ অলসো সেন্সিবল পার্সন, তাকে আজকে সাংবাদিকরা কোয়েশ্চেন করেছে আমাদের সাথে সম্পর্ক নিয়ে। সে বলছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে আমাদের যে সম্পর্ক সেটা অটুট থাকবে। আমরা এখনও সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। কারণ হচ্ছে যে তারা আমাদের প্রতিবেশী এবং তাদের সঙ্গে আমাদের যে ইতিবাচক এবং গঠনমূলক সবসময় থাকবে সেটাই আমরা আশা করি। অবশ্যই তিনি কূটনৈতিক ভাষায় বলবেন, কিন্তু তার মানে এই নয় যে আমি এটাও ভাববো না যে না বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক খারাপ করতে চায়। কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করলে আমরা যে ক্ষতিগ্রস্ত হব তা তো না, ওনারাও ক্ষতিগ্রস্ত হবেন। ওনাদের অনেক প্রজেক্টে ওনারা এখানে ইনভেস্ট করেছিলেন, ওনারা অনেক যৌথ সম্পর্ক গড়ে তুলেছিলেন তাদের স্বার্থে। যদিও বলা একজন প্রশ্ন করছে যে আপনারা তো অনেক ঋণ দিয়েছেন, তা অনেক সাহায্য করেছেন। আমাদের কি ঘোড়া ডিম সাহায্য করেছে? কিছুই করে নাই। আমাদের কিছু ঋণ দিয়েছিল, সেগুলো তাদের কানেক্টিভিটির সহায়তার জন্য তারা কিছু প্রজেক্ট করেছে, আহামরি কিছুই করেনি। আমাদের একটা সুন্দরবনের ওইখানে একটা প্রজেক্ট করা হয়েছিল জ্বালানির জন্য, আমাদের জায়গাতে প্রজেক্ট করেছে, আমাদের টাকায়। ওনারাও ওইখানে যৌথ অংশীদার হয়েছে, কিন্তু 50-50 শেয়ার। আমার জায়গার তাহলে মূল্য কোথায় হলো? কিছুই ভারত যে আপনাকে কিছু ফ্রি দিচ্ছে সেটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু আমার কথা হচ্ছে তাদের সাথে আমি যুদ্ধ ধরানোর কোনো দরকার নাই, যুদ্ধ ধরানোর মেন্টালিটিও আমাদের থাকা উচিত না। কারণ প্রতিবেশীর সাথে ওই ধরনের সম্পর্কে গেলে কোনো লাভ নেই। এটা যে ওর হোক যাই হোক, কোনো প্রতিবেশীর সাথে ওই ধরনের সম্পর্ক থাকার কোনো আমাদের প্রয়োজন মনে করি না। কিন্তু আমরা যে আমি বারবার একই কথা বলছি, আমরা যে অতিরিক্ত মাখামাখি করেছি, অতিরিক্ত দিয়েছি, যে বলেছি ভারতকে যা দিয়েছি আর ভারত বলার আর কিছু নেই, এই যে ডায়লগ, এগুলো দরকার না। ভারতকে যা দিয়েছি সে আজীবন মনে রাখবে। ঠিক আছে, রাখছে, কই রাখছে না তো। সে তার সাথে আমার প্রধান সমস্যা হচ্ছে সীমান্ত হত্যা, সেটা সে কোনোভাবে মানছে না। সে বলে আমি সীমান্ত হত্যা জিরোতে নিয়ে আসবো, কিন্তু নির্বিচারে বাংলাদেশকে সে সীমান্তে ঝুলিয়ে রাখছে, হত্যা করছে। এখানে এই যে বিষয়গুলো আমাদের সাথে ট্রেড ইমব্যালেন্স তাদের চরমভাবে আছে, সেটা আমরা কিভাবে কমিয়ে আনবো সেই ব্যাপারে আমরা চিন্তা করব। আমাদের অপ্রয়োজনীয় ভারতীয় পণ্য এনে বাংলাদেশে ভরিয়ে দেবো না। আবার ভারত বর্জন করো, ভারতীয় পণ্য বর্জন করো, এই স্লোগানও আমি বিশ্বাসী না। কারণ আমি ভারতে যে পণ্যটা আমি সস্তায় পাবো সেটা দিয়ে আমি চায়না থেকে আনতে যাই, অন্য দেশ থেকে আনতে যাই, আমার কস্টিং যেটা পড়বে সেটা তো আমার পোষাবে না। সো আমার যেখানে দরকার, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু আনবো। আমি এমনভাবে আমার বাংলাদেশকে তার বাজার করে দেব না যে সে তার এখানে বসে তার ওই সেফটি পিন পর্যন্ত আমার এখানে পাঠাবে। এগুলো আমার এখানে নয়। বিস্কিট পাঠাবে, পানি পাঠায়। আমি তো আশ্চর্য হচ্ছি, বাংলাদেশ পানি আনে আবার বাইরে থেকে, তো ওর পানি আমাকে আনতে হবে কেন?
এত সব আজে বাজে জিনিস আমাদের এগুলো একটা রেগুলেটরি বডি করা উচিত, যে আমরা অতীতে যেভাবে ছাড় দিয়ে দিয়েছি আলতু ফালতু জিনিস আমদানি করার, সেগুলো আমরা করব না। সেগুলোর একটা কমিটি করা উচিত, যে আমরা যে চুক্তিগুলো করেছিলাম সেগুলোর একটা পর্যালোচনা করা উচিত। যে চুক্তিগুলো আমরা করেছি আমাদের ইমব্যালেন্স কী ছিল, আমাদের পক্ষে তো চুক্তি হয় নাই, অনেকগুলো চুক্তি হয় নাই। কারণ আমাদের যারা চুক্তি করতে বসতো, আমি তো সরাসরি নাম বলবো, ডক্টর মশিউর রহমান, হি ওয়াজ দ্য কোলাবোরেটর অফ ইন্ডিয়ান। সে বাংলাদেশি না ইন্ডিয়ান, এটা নিয়ে ফরেন মিনিস্ট্রির লোকজন মাঝে মাঝে আশ্চর্য হতো, কারণ চুক্তি করতে গেলে সে এরকম করতো। দীপুমণি একটা গর্ধব পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তাকে চিহ্নিত করা হয়, সেও কিন্তু এই চুক্তি করতে দেয় নাই অনেক সময়, কারণ সেও দেখেছে যে মশিউর রহমান এবং আদার্স কীভাবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার চুক্তি করতে যায়। সো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিকে আমি এই জন্য থ্যাঙ্কস দেব, যে তারা তাদের জায়গা থেকে, তাদের বার্গেনিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে তারা ঠিক ছিল, কিন্তু বাইরের লোকজন এসে বিভ্রান্ত করেছিল, তার মধ্যে একজন মশিউর রহমান। সো আমাদের চুক্তিগুলো আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি সেভেন সিস্টার্সকে যদি আমরা ট্রানজিট দিই, আমাদের কোটি কোটি টাকা ইনকাম হবে, সেই ট্রানজিটের কোথায়? সেই মশিউর রহমান আমাকেও বলেছে, সেই 97-এ বলেছে যে ট্রানজিট দিলে আমাদের, ট্রানশিপমেন্ট দিলে আমাদের কী কী লাভ হতে পারে, কিন্তু কী লাভ হয়েছে? সে পরবর্তী পর্যায়ে সে আবার ডায়লগ দিচ্ছে ভারতের কাছে আমরা ট্রানজিট চাওয়া একটা লজ্জাজনক বিষয়, আমাদের মানে এত সম্পর্কের মধ্যে আমরা আবার ট্রানজিটের পয়সা কীভাবে চাই, তাই না? সো আমার মনে হচ্ছে আমাদের সবগুলো বিষয়গুলো পর্যালোচনা করা উচিত, আত্মমর্যাদার সম্পর্ক কীভাবে বাড়বে সেটা দেখা উচিত, কিন্তু সম্পর্ক নষ্ট করে নয়। কোনোভাবেই ভারত খেদাও, ভারত বিরোধী যাও, এই মেন্টালিটি বাংলাদেশে তৈরি করা উচিত না। কূটনীতির পার্সপেক্টিভে আমি আপনার কাছে একটু মাঠের সাংবাদিক হিসেবে একটা জিনিস জানতে চাই। কিছুদিন আগে, 20 দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন, ভারতীয় রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআইকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ন্যায় বিচারের প্রয়োজনেই পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই বক্তব্যে তিনি নিজে কতটা স্থির থাকতে পারবেন বলে মনে করেন আপনি? কেন পারবেন না? কারণ কোনো একটা অপরাধীকে ভারত আশ্রয় দিবে সেটা তো হয় না। তাহলে আমরা যে সেভেন সিস্টারের যে যারা ছিল তাদেরকে যে আমরা তাদের হাতে হস্তান্তর করেছি, তার মর্যাদা কোথায়? তার মর্যাদা কোথায়? রাষ্ট্র এখানে শেখ হাসিনা দিয়েছে, বলবে যে উনিই তো দিয়েছিলেন তাই উনাকে দিয়েছেন। না, শেখ হাসিনা তো দেয় না, উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। এখানে শেখ হাসিনা ডক্টর ইউনূস বিষয় না, এটা বাংলাদেশ বিষয়। তো আমরা রাষ্ট্র কি ডিসিশন নিচ্ছি, তো তাহলে আমাদের প্রত্যার্পণ চুক্তি যদি আমাদের থেকে থাকে, তো আমাদের অপরাধীকে তো অবশ্যই দিতে হবে। শেখ হাসিনা যদি সেরকম অপরাধী হিসেবে প্রমাণিত হয় এবং সে বাংলাদেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা বা বিনষ্টের জন্য উনি কিছু উস্কানিমূলক কাজ সেখান থেকে করেন, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশ যথাযথ চ্যানেলে জানাতে হবে। কিন্তু কথা হচ্ছে বক্তৃতা দিলেই তো হবে না। বাংলাদেশ কি সেটা কূটনৈতিক পর্যায়ে এখনও জানিয়েছে? জানাই নাই। সো এই সমস্ত বক্তৃতার কোনো মানে নেই যে ভারতে ইলিশ দেব না, তারপরে এই যে শেখ হাসিনাকে দিতে হবে। শেখ হাসিনাকে দিতে হবে চান, আপনি কূটনৈতিক চ্যানেলে চান। তারা যদি অস্বীকার করে তখন আপনি তাদেরকে বলতে পারেন। ভারত তো এমন রাষ্ট্র নয় যে তার গণতন্ত্র সে মানে না, সে তার ইচ্ছে অনুযায়ী চলে। সেখানে গণতন্ত্র তো আছে, সেখানেও জনগণ তো আছে। মোদি এমন তো না যে তার ইচ্ছে যা ইচ্ছা তা করতে পারবে। ভারতে এখন শক্তিশালী একটা বিরোধী দল আছে, সো তাদের জনগণেরও তো একটা প্রেশার আছে। বাংলাদেশে শেখ হাসিনা যেমন একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র যা বলেন সেগুলো যদি কায়েম করেছিল, মোদি যেরকম করছে, সে মোদিরও সেই ডানা কেটে দেওয়া হয়েছে। তো মোদি যা ইচ্ছে তা চাইলেই পারবে না। নিশ্চয়ই, ধন্যবাদ। এম শাহিদুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই, গতকাল একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। সেখানে আমাদের তরুণ প্রজন্মকে যারা 2024-এর গণঅভ্যুত্থান ঘটেছেন তাদের পরিচয় করে দিয়েছেন এবং সেই কথা তিনি তুলে ধরেছেন সেখানে। আবারও সেখানে আমি একটু ভারতের প্রসঙ্গও আনতে চাই। আমি বলছিলাম যে আমাদের এই প্রধান উপদেষ্টাই বলেছিলেন ন্যায় বিচারের প্রয়োজনে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটি কিছু একটা ঘটেছে, যার জন্যই সাবেক যিনি সরকার প্রধান ছিলেন তিনি তো এখন ভারতে অবস্থান করছেন। কোনোভাবে কি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারে যুক্তরাষ্ট্র এইসব ক্ষেত্রে, যেহেতু এটি এখন একদমই উন্মুক্ত, সারা পৃথিবীর কাছে উন্মুক্ত যে এখানে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেটি কালকে তার বক্তব্যে তিনি তুলে ধরেছেন? নিশ্চয়ই। যুক্তরাষ্ট্র এখন
খুব ভালোভাবেই সচেতন রয়েছে। যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন ঢাকায়, তিনিও কিন্তু আমি দেখলাম যে খুব ওয়ার্মলি যে আমাদের ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। উনি লবিতে একটা চেয়ারে বসা ছিলেন, বিভিন্ন দেশের দূতরা এসে তার সাথে ছবি তুলেছে। তখন এই অ্যাম্বাসেডর যে কি যেন নামটা ভুলে গেলাম, যিনি কিছুদিন আগে ছিলেন ঢাকায়, এই যে পুরা এই ইলেকশনের সময়, পিটার হাস, হ্যাঁ, তিনিও কিছুক্ষণ কথা বললেন খুব ওয়ার্মলি। এবং এখানে একটা জিনিস ক্লিয়ার যে তিনি জানেন যে এখানে কী ধরনের ক্রাইমস কমিটেড হয়েছে, এবং আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে এগুলোর কিছু বিচার হওয়া উচিত। এবং হাসিনা যে রোলটা প্লে করেছে, যে প্রাক্তন নিয়ে, তার বিচার অবশ্যই হওয়া উচিত। এবং এটা যদি না হয় ট্রায়ালস, এবং আমেরিকা ভারতকে কতখানি চাপ দিতে পারবে আমার সন্দেহ রয়েছে। আর ভারত আদৌ সেই চাপে মূল্য দেবে কি না। তবে ভারত যদি সেটার মূল্য না দেয়, তাহলে আমাদের সেটা সরাসরি এক্সপোজ করে দেওয়া উচিত। এটা আমার মনে হয় বাস্তব যে থিওরি নিয়ে আগে পররাষ্ট্র নীতি করা হয়েছে, ওই যে ফ্রেন্ডশিপ টু অল আর ম্যালিস টু নান, এগুলো তাত্ত্বিকভাবে আইডিয়াল ওয়ার্ল্ডে চলে। কিন্তু আপনি যেটা বাস্তবে হয়েছে, এটা একটা পলিসি অফ অ্যাপিজমেন্টে পরিণত হয়েছিল, আপোষকামী নীতি, যার ফলে ভারতেরকে সমস্ত কিছু একেবারে আত্মসমর্পণ করা। শেষের দিকে তো ইট ওয়াজ মানে পুরা রাষ্ট্রীয় অখণ্ডতাই, আমাদের নিরাপত্তাই ভায়োলেটেড হয়ে যাচ্ছিল, এমন একটা ভীতি ছিল। এখনও আমরা যে বিচারটা হবে সামনে, আশা করি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে হয়। এবং এই যে মশিউর রহমানের প্রসঙ্গ ওঠা হলো, আমার তো মনে হয় তাকেও কাস্টাডিতে নেওয়া উচিত। এখনও কেন নেওয়া হচ্ছে না আমি বুঝি না। এই লোকটা যে কতখানি ক্ষতি করেছে আমাদের একটা বুদ্ধিবৃত্তি দিক থেকে, সে সব সময় যত অবৈধ ইলেকশনের সময় যে বিশেষজ্ঞ মতামত নেয়ার কথা বা কোনো সংকটকালীন সময়ে তখনই কুবুদ্ধি দেওয়ার ক্ষেত্রে এই ভদ্রলোক ছিলেন। তৌফিক এলাহি চৌধুরী যখন এইচটি ইমাম বেঁচে ছিলেন, তার রোলও কিন্তু কম ছিল না। কিন্তু মশিউর রহমান ওয়াজ এ ক্রিমিনাল, মানে একেবারে ক্ষমতায় থাকার জন্য মানে ক্ষমতার অংশীদারিত্বের জন্য একটা লোক যে এতখানি নিজের ব্যক্তিত্বকে পদদলিত করবে, যার ফলে দেখা গিয়েছে পরবর্তীতে কিন্তু আরও অন্যান্য এই আমলাতন্ত্রের মধ্যে যে চরম চরিত্রহীনতা, তার কিন্তু এই হোতা ছিল এই 2-3 জন ভদ্রলোক, পাকিস্তানের প্রাক্তন সিএসপি। এবং এদের বিচার হওয়া উচিত, খুব কঠিনভাবেই বিচার হওয়া উচিত। আর তারপরে আপনি যদি দেখেন যে কিভাবে ভারত চেষ্টা করেছে এই দেশে আমাদের কালচারাল পেনিট্রেশন, ইতিহাসকে বিকৃত করা, এবং আমাদের দেশের আমরা যেভাবে জানি যে এই দেশের যে সীমান্ত সৃষ্টি, এবং আমরা যে একটা কথা তো সত্যি যে শত শত বছর ধরে এই দেশে মুসলমানদের যে আলাদা স্বতন্ত্র সচেতনতা, সেখানে যে অনেক বড় বড় কন্ট্রিবিউশনগুলো ছিল গত 200 বছরে, এই যে হাজি শরীয়তুল্লাহ, তিতুমির, তারপর আরও অন্যান্যরা, পরবর্তীতে শেরে বাংলা, সরওয়ার্দী, যার পরিণতিতে শেষ পর্যন্ত আমরা একটা আলাদা ভূখণ্ড পেলাম লাহোর প্রস্তাবকে সামনে রেখে, যেটা আরও অনেক ভালোভাবে হতে পারতো যদি আমরা আমাদের সীমান্তটা 46-এ যেভাবে হওয়ার কথা হয়নি। কাজেই একটা কথা সত্যি কিন্তু যে আমাদের এখনকার যে ভূখণ্ড নিয়ে আমাদের সীমান্ত সৃষ্টি হয়েছে, সেটা একটা চরম অপমানজনক বাস্তবতা ছিল। জিন্নাও আমাদেরকে কিছু করে যায়নি, আর সেখানে নেহেরু গান্ধী মিলে, আপনি জানেন যে মত ইটেন পাকিস্তান বলা হয়, সেটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এখন এই বিশ্ব ব্যবস্থায় অনেক কিছুই কিন্তু পরিবর্তন, পার্শ্ববর্তী মায়ানমারে পরিবর্তনগুলো হতে পারে, মায়ানমার ভাঙবে না থাকবে এখনও নিশ্চিতভাবে বলা যায় না। সেদিক থেকে চিন্তা করলে কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি পজিটিভ অ্যাপ্রোচে এগোতে হবে। জাতিসংঘে আমরা এই রোহিঙ্গাদের নিয়ে আলাপ করেছি, আমাদের চিফ অ্যাডভাইজার যেসব কথা বলেছে সেগুলো অনেকটা বলতে গেলে যে এখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর তাকিয়ে থাকা, যে তাদের সাহায্য, তাদের প্রভাব, তাদের সহানুভূতি দরকার। একটা জিনিস আমার কাছে খুব একটা নেগেটিভ মনে হয়েছে যে রাশিয়ার
ফরেন মিনিস্টারের সাথে দেখা হওয়া উচিত ছিল, লাভরভ। কেননা রাশিয়াই কিন্তু আমাদের কিন্তু এখন অনেকটা নেগেটিভ রোল প্লে করছে। বলা হচ্ছিল যে এই যে আমাদের চিফ অ্যাডভাইজার গেল, এমনও রিউমার ছিল যে রাশিয়া নাকি এই প্রশ্ন তুলতে পারে যে উনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশকে। এটা হয়তো ভারতের ইনস্টিগেশনেই রাশিয়া করেছে কি না আমরা জানি না, তবে সার্টেনলি রাশিয়ার কাছ থেকে আমরা কোনো উষ্ণ জবাব পাইনি, বরং তারা ওই নিউক্লিয়ার প্ল্যান্টের পেমেন্টস নিয়ে খুব কড়াকড়ি, অনেকটা ওই যে কাবুলিওয়ালাদের মতোই অ্যাপ্রোচ নিচ্ছে। আবার অন্যদিকে আমার মনে হয় চীন আমাদের প্রতি একটা এত পজিটিভ অ্যাপ্রোচ, তাদের মেডিকেল টিম ঢাকায় আসছে, এটা কিন্তু সিম্বলিজম। আমি আশা করতাম যে হয়তো চীনের প্রধানমন্ত্রী বা চীনের যিনি ইয়েতে, তার সাথে আমাদের যদি সাক্ষাৎ হতো তাহলেও সেটা কিন্তু পজিটিভ। হাউএভার এগুলো তো হয়নি, আগামী দিনগুলোয় থাকবে। তবে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ভারতের যে রোল, সেটা আগামী দিনগুলোতে কিন্তু আমি খুব একটা আশাবাদী না। তারা প্রচুর চেষ্টা করবে। এই যে জাতিসংঘ ঘুরে আসছে, সেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে কেন দেখা হয়নি? দেখা হয়নি এই কারণে যে প্রধানমন্ত্রী মোদি আমার মনে হয় ইউনূস সাহেবের চোখে চোখ রেখে কথা বলতে তিনি ইতস্তত বোধ করবেন, এবং তার যে একটা মানসিকতা, এই যে যেখানে সম্ভব কোয়ার্সিভ ডিপ্লোমেসি আমরা বলি, হ্যাঁ, যেখানে বল প্রয়োগ করা, সেটাকে লুকানো, গোপন রাখা। বাংলাদেশের সীমান্ত ভারত যে নগ্নভাবে ভায়োলেট করেছে সেটার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। যারা এখন ইয়ে করছে, আমি একজন মন্ত্রীর কাছেই তো শুনলাম, অ্যাডভাইজার, তিনি কিন্তু বললেন যে আমরা পাচ্ছি সেরকম। যদি তাই হয়ে থাকে এবং যদি প্রমাণগুলো সামনে চলে আসে, তাহলে এতে বলতে কোনো সন্দেহ নাই যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। সেদিক থেকে চিন্তা করলে আমাদেরকে অনেক ভালো বিশেষ পদক্ষেপ দিনগুলিতে নিতে হবে, যাতে আমাদের সীমান্ত যেন কখনো এভাবে নগ্নভাবে বিঘ্নিত না হয়। এবং তার জন্য যদি আমাদের কোনো বিশেষ সম্পর্ক গড়ে তুলতে হয়, যদি কোনো বিশেষ শক্তি অর্জন করতে হয়, সেটা আমাদের সার্বভৌমত্বের স্বার্থে আমরা যদি মনে করি তাহলে যে সেটা প্রয়োজন, সেটা ইলেক্টেড গভর্নমেন্টই হয়তো ঠিক করতে পারবে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শহীদুজ্জামান, আমাকে সময় দিয়েছেন। আমার কাছে একদমই সময় কম, 2-3 মিনিট হয়তো সময় রয়েছে। একটু কূটনীতি থেকে বের হয়ে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর, আপনার কাছে একটু জানতে চাই যে 1.5 বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হওয়া উচিত, এমন বক্তব্য গণমাধ্যমে গতকাল বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন। তিনি বলছেন পরিস্থিতি যাই হোক না কেন 18 মাস পর্যন্ত তিনি আমাদের এই গভর্নমেন্টকে সমর্থন দেবেন। তার এই বক্তব্যে আপনি কি বার্তা পাচ্ছেন? এটা তো অনেক পজিটিভ বক্তব্য। অনন্তকালের জন্য তো আর কোনো সরকার আসে না, তার একটা টাইম ফ্রেম থাকা উচিত। সেই দৃষ্টিকোণ থেকে তিনি সেটা বলেছেন। কতদিন থাকলে বেটার, কিন্তু উনি বলেছেন বলে ততদিনে থাকবেন সেটা তো আর কথা না। সেটা নির্ভর করছে আসলে আমরা যে রিফর্মস কমিশনগুলো করলাম, তারা তাদের সাজেশন অনুযায়ী আসলে কতদিন লাগবে। আমি বারবার একটা কথাই বলি যে ডক্টর ইউনূসকে আমরা এখানে ক্ষমতায় বসিয়েছি শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য নয়, আমাদের এতদিনে যে ঝঞ্ঝালগুলো ছিল সেগুলো সাফ করার জন্য, এবং এই যে রাষ্ট্র ক্ষমতা এসে 5 বছর পর পর লুটপাট যেটা করে সেটা দূর করার জন্য, পরিবারতন্ত্র যেভাবে আমাদের এখানে ঘেরে বসেছে, রাজনীতিকটা সিনারিও চেঞ্জ করার জন্য, আমাদের এখানে সংসদীয় পদ্ধতি আমরা মেনে চলছি, কিন্তু কার্যত তো সেটা সংসদ শক্তিশালী নয়। আমাদের এখানে প্রধানমন্ত্রী শক্তিশালী, এর আগে আমাদের রাষ্ট্রপতি ছিল শক্তিশালী। তাহলে আমরা আসলে জনগণের প্রতিনিধিটা কীভাবে প্রতিনিধি তৈরি হবে সেটা আমরা দেখতে পাবো। এখানে একটা কথা উঠছে যে দ্বিপাক্ষিক ভোটের রেশিও অনুযায়ী পার্লামেন্টে প্রতিনিধি দেওয়া। সো অনেকগুলো রিফর্মসের বিষয় আছে যেগুলোর উপর নির্ভর করছে আসলে আমরা কতদিন আমাদের এই সরকারকে রাখবো কি রাখবো না। কিন্তু আপনি যেহেতু এই ইস্যুর বাইরে আপনি যে কূটনৈতিক ইস্যু যেটুকু ছিল, আমি একটা জাস্ট যোগ করতে চাই যে ভারতের সাথে রিলেশন বা বাংলাদেশের ফরেন পলিসি কী হবে, যাই কিছু ভাবেন না কেন, আমাদের নিজস্ব চিন্তা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র থাকতে হবে। বাংলাদেশ আমরা কারো ফাঁদে পড়ে
ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ করে আমি পাকিস্তানের সাথে যাব, ওর সাথে যাব, সেরকম ফাঁদে পড়ে আমরা একটা অস্থিতিশীল বাংলাদেশ আমাদের কাম্য নয়। আমাদের দেশের লোকদের যেমন কাম্য নয়, তেমনি এরকম একটা অস্থিতিশীল বাংলাদেশ কিন্তু এই অঞ্চলের জন্য একটা হুমকি, যেটা ইউএসের জন্য হুমকি, ভারতের জন্য হুমকি। ভারতের 7 সিস্টার সমস্যায় পড়বে আমাদের সমস্যার কারণে। আমরা যদি অস্থিতিশীল থাকি, তারাও ভালো থাকবে না। পশ্চিমবঙ্গ তো অবভিয়াসলি আমাদের যা কিছু হয় সেটা রিফ্লেকশন হবে। ভেরি রিসেন্টলি আপনি দেখতেছেন আমাদের আন্দোলনে মমতাকেও বলতেছে ছেড়ে দাও। সো অবভিয়াসলি সেটার কারণে আবার মায়ানমারও সেই অস্থিতিশীলতা যে সৃষ্টি যেটুকু আছে, আমরা যদি অস্থির থাকি তারাও অস্থির থাকবে। সো আমার মনে হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছে, ভারত এই মুহূর্তে, ভারত, চায়না আর ইউএসএ, সবারই দেখতে হবে যে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশ থাকুক এবং তাদের সাথেই থাকুক। আমাদের রাষ্ট্রীয় পলিসি সেভাবে আমরা মেনটেন করতে হবে। আমরা উগ্র কোনো ডিসিশনে না যাই, মুখের ভাষা দিয়ে একদম মানুষকে বিভ্রান্ত করার আমাদের কোনো দরকার নয়। আমরা এটা পরিশীলিত ভাষায়, পরিশীলিতভাবে আমাদের কিভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া যায় আমাদের বাংলাদেশটাকে, আমরা যেটা চেয়েছি এই সরকারের কাছে, সেটা যাতে অ্যাচিভ হয়। আমরা যদি সেই অ্যাচিভমেন্টের বাইরে গিয়ে পররাষ্ট্রনীতি, অন্য দেশের সাথে গুতাগুতিতে আমরা চলে যাই, তাহলে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা কিন্তু পূর্ণ হবে না। নিশ্চয়ই সমৃদ্ধির বাংলাদেশের প্রত্যাশা তো নিশ্চয়ই থাকছে। আনিস আলমগীর, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন আমাকে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত অধ্যাপক এম শাহিদুজ্জামান, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাকে সময় দিয়েছেন। আজকের আয়োজন এখানেই দর্শক শেষ করতে হচ্ছে। সমৃদ্ধির বাংলাদেশের প্রত্যাশায় এমনটাই হওয়া উচিত যে আলোচনা থেকে যেমনটা জানলাম যে সম্মানজনক একটি পররাষ্ট্রনীতি, সেটি আসলে বাংলাদেশ সামনে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, এই প্রত্যাশা তো থাকছে। প্রতি রবিবার এবং বুধবার রাত 11:35 আমরা এই আয়োজন করবার চেষ্টা করছি। দেখার আমন্ত্রণ রইল। সেই আমন্ত্রণ জানিয়ে আসলে আজকের দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ শেষ করছি। সঙ্গেই থাকবেন।